মাত্র ৬ মাস আগেই মোহনের সাথে পিঙ্কির বিয়ে হয়, কিন্তু এরই মধ্যে পিঙ্কি পাড়ার মধ্যে লাভগুরু বউ নামে পরিচিতি পেয়ে যায়। এর পেছনে অনেকগুলো কারণ আছে। পিঙ্কি এবং মোহনের বিয়ের কয়েকদিন পরেই মোহন তার কিছু বন্ধু বান্ধবদের বাড়িতে নিমন্ত্রণ করে। পিঙ্কি সেদিন অনেক রকম রান্নাবান্না করে। সে যখন বাড়ির অতিথিদেরকে খাবার খেতে দেয়, তখন তার ননদ ললিতাও তাকে বাড়ির কাজে সাহায্য করে। কি হলো কবিতা, তুমি বারবার তোমার দাদার ওই বন্ধুটার দিকে তাকাচ্ছ কেন? সৌরভও কিন্তু বারবার তোমাকে দেখছে। কেসটা কি? ছেলেটাকে পছন্দ হয়েছে? ফোন নাম্বার জোগাড় করে দেবো নাকি? আরে না বৌদি, দাদা যদি জানতে পারে তাহলে আমাকে কেটে ফেলবে। আমার কিন্তু খুব ভয় করে। তোমার দাদা কিচ্ছু জানতে পারবে না, সবটা আমার উপর ছেড়ে দাও। সৌরভকে যখন তোমার পছন্দ হয়েছে, তখন সৌরভই তোমার বয়ফ্রেন্ড হবে। পিঙ্কির কথা শুনে ললিতা খুবই ভয় পেয়ে যায়। ললিতা কিছুই বুঝে উঠতে পারে না তার বৌদি কি করতে চলেছে। কিছুক্ষণের মধ্যে মোহনের বন্ধু বান্ধবরা যখন খাওয়া দাওয়া করার পর নিজেদের বাড়িতে ফিরে যায়, তখনই পিঙ্কি তার ননদের ঘরে যায়। এই নাও ললিতা, সৌরভের ফোন নাম্বার। তুমি কিন্তু আজকে সৌরভকে ফোন করবে। সৌরভ বলেছে তোমার ফোনের অপেক্ষা করবে। ও মাই গড বৌদি, তুমি কখন ফোন নাম্বার নিলে? আমি তো কিছু দেখতেই পেলাম না। তুমি তো দেখছি ভীষণ এক্সপার্ট। থ্যাংক ইউ বৌদি। এভাবেই সেদিন পিঙ্কির সহযোগিতায় তার ননদ ললিতা সৌরভের ফোন নাম্বার পেয়ে যায়। সেদিন রাত্রিবেলা ললিতা সৌরভকে ফোন করে, আর তারা দুজনে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলতে থাকে। এভাবেই ধীরে ধীরে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে ওঠে। ললিতা এখন মাঝে মধ্যেই সৌরভের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু ললিতা যেহেতু পড়াশোনা শেষ হয়ে যায়, তাই সে যখন তখন অকারণে বাড়ি থেকে বেরোতে পারে না। তাই পিঙ্কি বাজারে যাওয়ার নাম করে কিংবা শপিং মলে যাওয়ার নাম করে তার ননদকে নিয়ে বাইরে বেরোয় আর সৌরভের সঙ্গে দেখা করায়। তার বিনিময়ে সৌরভ এবং ললিতা পিঙ্কিকে রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খাওয়াতে নিয়ে যায়, আর এতে করে পিঙ্কি খুবই আনন্দ পায়। এমনই একদিন পিঙ্কির প্রতিবেশী ফুলটুসি দেবীর মেয়ে সুমি পিঙ্কির শ্বশুরবাড়িতে আসে। বৌদি, ও বৌদি, তোমার ননদ আছে গো, আসলে ওর সাথে কিছু কথা ছিল। না, আমার ননদ তো আজকে বাড়িতে নেই। আমার শাশুড়ি মায়ের সঙ্গে মামার বাড়িতে ঘুরতে গেছে। কিন্তু কি হয়েছে? তোমার চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? কালকে তোমাদের বাড়িতে খুবই ঝামেলা হচ্ছিল দেখছিলাম। শুনলাম তোমার মা নাকি তোমাকে খুব মারধর করেছে। কেসটা কি হয়েছে আমাকে বলো তো। আর বলো না বৌদি, আমার মা আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে জেনে গেছে। সেই জন্য কালকে আমাকে অনেক মেরেছে। আমার বাড়ি থেকে আকাশের সঙ্গে আমার বিয়ে দেবে না বলছে। তাই আমার বাবা মা আমার ফোনটাও কেড়ে নিয়েছে। আমাকে আর স্কুলেও যেতে দেবে না বলছে। আমি এখন আকাশের সঙ্গে যোগাযোগও করতে পারছি না। আরে বাবা, তুমি কাঁদছো কেন? তুমি একদম সঠিক মানুষের কাছে এসেছো। আমি তোমার হেল্প করতে পারবো। তোমার ফোন নেই তাতে কি হয়েছে? তুমি আমার ফোন দিয়ে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলো। আমার বাড়িতে এখন কেউ নেই। যাও, আমার বেডরুমে চলে যাও, গিয়ে শুয়ে শুয়ে বিন্দাস ফোনে কথা বলো। এই নাও আমার ফোন। থ্যাংক ইউ বৌদি, তুমি খুব ভালো। আমি তো ভাবতেই পারিনি যে তুমি আমার এতটা হেল্প করবে। তোমাকে আজ থেকে আমি লাভগুরু বলে ডাকবো। কিন্তু বৌদি, আমি এখানে আছি, আমার মা যদি আমাকে ডাকতে আসে তাহলে তুমি একটু ম্যানেজ করো, কেমন? এই বলে সুমি পিঙ্কির ফোনটা নিয়ে নেয় আর পিঙ্কির বেডরুমে গিয়ে শুয়ে শুয়ে আকাশের সঙ্গে কথা বলতে থাকে। বেশ অনেকক্ষণ ধরে সুমি তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে থাকে। প্রায় 2 ঘন্টা পর সুমি যখন ঘরের বাইরে বেরিয়ে আসে। কি কথা হলো বয়ফ্রেন্ডের সঙ্গে? এতক্ষণ ধরে তো অনেক কথা বললে। লাভগুরু নাম দিয়েছো, লাভগুরুকে তো সবই জানাতে হবে। হ্যাঁ বৌদি, তোমাকে তো বলতেই হবে। আসলে ওকে আমি সবই বললাম যে বাবা মা তো আমার ফোনটা কেড়ে নিয়েছে। এখন আমি ওর সঙ্গে কথা বলতে পারবো না, আর দেখাও করতে পারবো না। কিন্তু ও বলছে আমার সঙ্গে কথা না বলেও থাকতে পারবে না। ও আমাকে একটা ফোন দেবে বলছে, কিন্তু আমি ফোনটা কিভাবে নেব বলো তো? এখন তো বাবা মা আমাকে বাড়ির বাইরে বেরোতেই দেবে না। আরে আমি আছি কি জন্য? পিঙ্কি বৌদি থাকতে কোনো চিন্তা নেই। আমি আজকে সন্ধ্যাবেলা বাজারে যাব। তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমি ফোনে কথা বলে নেব। তুমি ওর ফোন নাম্বারটা আমার ফোনে সেভ করে দাও। ওর কাছ থেকে ফোন নিয়ে এসে আমি তোমাকে দিয়ে দেব। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে যে আমার কি হতো। তুমি আমার এত হেল্প করছো, তোমাকে তো একটা ভালো গিফট দিতেই হবে। এই শুনে পিঙ্কি খুবই খুশি হয়। সেদিনই সন্ধ্যাবেলা পিঙ্কি বাজারে যায় আর চুপি চুপি সুমির বয়ফ্রেন্ডের কাছ থেকে ফোন নিয়ে চলে আসে। সেই ফোন পিঙ্কি সুমির হাতে দিয়ে দেয়। সুমিও খুশি হয়ে পিঙ্কিকে খুব সুন্দর একটা শাড়ি উপহার দেয়।
এভাবেই সময় কাটতে থাকে। ধীরে ধীরে পিঙ্কি পাড়ার মধ্যে আরো বেশি পরিচিত হয়ে ওঠে, কারণ সে এভাবেই সবসময় পাড়ার অন্যান্য মেয়েদেরও সাহায্য করে থাকে। এমনই একদিন, বৌদি ও বৌদি, জানো আমার বয়ফ্রেন্ড না আমাকে ব্লক করে দিয়েছে। ওর সাথে আমার ভীষণ ঝামেলা হয়েছে। আমি এবার পাগল হয়ে যাব ওকে ছাড়া। ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? এ বাবা, কিছুদিন আগে তো তোমাদের সব ঠিকঠাকই চলছিল। জন্মদিনে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেলে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার বয়ফ্রেন্ডের নাম্বারটা দাও, আমি ওকে ফোন করছি। কিন্তু তার আগে বলো তো তোমাদের মধ্যে ঠিক কি নিয়ে ঝামেলা হয়েছে? আমাকে সব ডিটেলসে বলো, তারপরেই আমি কিন্তু তোমাদের আবার প্যাচ আপ করাতে পারবো। আর বলো না বৌদি, কিছুদিন আগে আমি আমার একটা কলেজের বন্ধুর সঙ্গে শপিং মলে ঘুরতে গিয়েছিলাম। ওই শপিং মলের রেস্টুরেন্টে বসে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম। কি জানি রিন্টু কিভাবে আমাদের দেখে ফেলেছে আমি ঠিক জানি না। আমাকে একটা মেসেজ করলো, বলল যে নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে হ্যাপি থেকো, এই বলে আমাকে ব্লক করে দিয়েছে। আচ্ছা এই ব্যাপার, এটা কোনো সমস্যা হলো নাকি? আমি তো চুটকিতে তোমার সমস্যার সমাধান করে দিতে পারবো। নাও ফোন নাম্বারটা আমার ফোনে ডায়াল করো তো। এই বলে পিঙ্কি চন্দ্রিমার কাছ থেকে তার বয়ফ্রেন্ডের ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করে। হ্যালো রিন্টু, আমি পিঙ্কি বৌদি বলছি, চিনতে পারছো? চন্দ্রিমার পিঙ্কি বৌদি। ও হ্যাঁ হ্যাঁ বৌদি, হ্যাঁ চিনতে পেরেছি। বলো হঠাৎ ফোন করলে কেন? আরে তুমি নাকি চন্দ্রিমাকে ব্লক করেছো, এক সপ্তাহ ধরে ওর সাথে কথা বলছো না। তুমি জানো চন্দ্রিমা এর মধ্যে কি কাণ্ড ঘটিয়েছে? কেন, ও আবার কি কাণ্ড ঘটালো? কিছুদিন আগে তো নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে নাকি? দেখো রিন্টু, তুমি কিন্তু না জেনে চন্দ্রিমাকে ভুল ভাবছো। চন্দ্রিমা ভীষণ ভালো মেয়ে, ও শুধু তোমাকেই ভালোবাসে। আর তুমি যার সাথে চন্দ্রিমাকে দেখেছো ওটা তো আমার ভাই ছিল। কিছুদিন আগে আমি, আমার ননদ, আমার ভাই, চন্দ্রিমা সবাই মিলে আমরা শপিং মলে ঘুরতে গিয়েছিলাম। তুমি রেস্টুরেন্টে শুধু ওদের দুজনকেই দেখেছো, ওখানে কিন্তু আমরাও ছিলাম, তুমি আমাদের লক্ষ্য করোনি। আমি তো কিছুই দেখিনি। আমার বন্ধু দেখে আমাকে জানিয়েছে, বললো চন্দ্রিমা নাকি একটা ছেলের সঙ্গে বসে বসে পিৎজা খাচ্ছিল। এটা কোনো কথা হলো? সেদিন তো আমার ভাইয়ের বার্থডে ছিল, ও আমাদের বার্থডে ট্রিট দিতেই নিয়ে গিয়েছিল, ওখানে আমরা সবাই ছিলাম। তোমার বন্ধু কি আর আমাদের চেনে? যাই হোক, শোনো না, তুমি চন্দ্রিমার সঙ্গে কথা বলছো না বলে ও কিন্তু ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করার চেষ্টা করেছিল। 3 দিন ও হাসপাতালে ভর্তি ছিল। আজকে ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তুমি ওর সাথে কথা বলো, ও কিন্তু কিছুই খাওয়া দাওয়া করছে না। কি, ও আবার এসব পাগলামি করতে গেল কেন? ঠিক আছে, ওকে ফোনটা দাও, আমি কথা বলছি। এই শুনে পিঙ্কি খুবই খুশি হয়। পিঙ্কি কিছুক্ষণের জন্য ফোন মিউট করে চন্দ্রিমাকে বলে, নাও তোমার প্রবলেম সলভ হয়ে গেছে। তুমি কিন্তু এবার এমন ভাবে কথা বলবে যেন তুমি খুব অসুস্থ, ওকে? রিন্টু যেন কিছু বুঝতে না পারে। এভাবে পিঙ্কির সহযোগিতায় রিন্টু এবং চন্দ্রিমার মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়, আর তারা দুজনে আবার আগের মতো কথা বলতে শুরু করে। আমাদের লাভগুরু পিঙ্কি বৌদি না থাকলে যে কি হতো। বৌদি, সামনে কিন্তু আমার জন্মদিন আসছে, ও কিন্তু তোমাকেও নিয়ে যেতে বলেছে। ও একটা বড় রেস্টুরেন্টে আমার বার্থডে প্ল্যান করছে, তুমি যাবে তো আমার সাথে? হ্যাঁ হ্যাঁ যাবো, কেন যাবো না, নিশ্চয়ই যাবো। এভাবেই সময় কাটতে থাকে। এরই মধ্যে দেখতে দেখতে পিঙ্কির ননদ এবং সৌরভের ব্রেকআপ হয়ে যায়। তাই ললিতা এখন সবসময় বাড়িতে কান্নাকাটি করতে থাকে, যা দেখে পিঙ্কি বলে, আরে তুমি বেকার বেকার কান্নাকাটি করছো। এমনিও তোমার দাদা ভাই সৌরভের সঙ্গে কখনোই তোমার বিয়ে দিত না। সৌরভ তো খুব ভালো চাকরি বাকরিও করে না, তুমি টেনশন করো না তো। আমি তোমার জন্য অন্য ভালো একটা বয়ফ্রেন্ড খুঁজে দেব। এখন তোমার বয়স কত হয়েছে বলো তো? ওরকম বয়ফ্রেন্ড কত আসবে কত যাবে তার কি কোনো ঠিক আছে? ধীরে ধীরে পিঙ্কি পাড়ার মেয়েদের কাছে আরো বেশি প্রিয় হয়ে ওঠে। প্রত্যেক দিনই পাড়ার মেয়েরা খুশি হয়ে পিঙ্কিকে ভালো ভালো খাবার খাওয়ায়, কিংবা তাকে ভালো ভালো উপহারও দেয়। কিন্তু এরই মধ্যে পিঙ্কির জীবনে বড়সড় বিপদ নেমে আসে। একদিন পিঙ্কির প্রতিবেশী অর্থাৎ ফুলটুসি দেবীর মেয়ে সুমি আবার পিঙ্কির বাড়িতে আসে। ও বৌদি, জানো কাণ্ড হয়ে গেছে। আকাশ আমাকে যেই ফোনটা দিয়েছিল ওই ফোনটা আমি আলমারির মধ্যে লুকিয়ে রেখেছিলাম। মা ওই ফোনটা আবার দেখতে পেয়ে গেছে, তাই মা আমাকে খুব মেরেছে। মা বলেছে খুব তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দেবে। তুমি একটু তোমার ফোনটা দেবে, আমি একটু আকাশের সঙ্গে কথা বলবো। আরে হ্যাঁ, কেন দেব না, কিন্তু তোমাকে আমি বারবার বললাম যে ফোনটা সাবধানে লুকিয়ে রাখবে, সেই ফেসে গেলে তো। যাই হোক, এই নাও আমার ফোন। তবে আমার শাশুড়ি, শ্বশুর, ননদ সবাই কিন্তু এখন বাড়িতেই আছে। তুমি এক কাজ করো, তুমি উপরে চলে যাও, উপরের ঘরে বসে কথা বলে নিচে নেমে আসবে।
এই শুনে সুমি খুবই খুশি হয় আর সে তখনই পিঙ্কির ফোন নিয়ে উপরে চলে যায়। সুমি সেদিন বেশ অনেকক্ষণ ধরে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে আর সেদিনই ঠিক রাত্রিবেলাতেই সুমি তার বয়ফ্রেন্ডের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। আর যেহেতু সুমির বয়স মাত্র 16 বছর, তাই সুমির বাবা মা পুলিশ স্টেশনে গিয়ে সুমির নামে মিসিং ডায়েরি করে। পুলিশ খোঁজখবর নিয়ে আকাশের ঠিকানাও জোগাড় করে। কয়েকদিনের মধ্যে সেই কেসটা অনেক বড় আকার ধারণ করে। সিবিআই দপ্তর আকাশের ফোনের লোকেশন ট্র্যাক করে আর সেই সাথে আকাশের ফোনের কল লিস্টও বার করে। সুমি যেদিন পালিয়ে যায় ঠিক সেদিনই সন্ধ্যাবেলা আকাশের ফোনের কল লিস্টে পিঙ্কির ফোন নাম্বার পাওয়া যায়। যেহেতু দীর্ঘ 2 ঘন্টা ধরে সেই ফোন থেকে আকাশের সঙ্গে কথা হয়, তাই পুলিশ সোজা পিঙ্কির বাড়িতে গিয়ে পিঙ্কিকে গ্রেপ্তার করে। আরে আমি কিছু জানি না, আপনারা আমাকে গ্রেপ্তার করছেন কেন? সুমি পালিয়ে যাবে এ ব্যাপারে আমাকে কিছু বলেনি। ও তো আমাকে বলেছিল ওর কলেজের বন্ধুকে ফোন করবে, তাই আমি শুধু ওকে ফোনটা দিয়েছিলাম। পুলিশ অফিসার পিঙ্কির কোনো কথা শোনে না, পিঙ্কিকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। তাই পিঙ্কি এখন জেলে বসে ভীষণই কান্নাকাটি করতে থাকে। এমনকি পিঙ্কির পরিবারও পিঙ্কির উপর খুবই রেগে থাকে। তাই পিঙ্কির সঙ্গে দেখা করতে গিয়ে তারা সবাই পিঙ্কিকে উল্টোপাল্টা কথা শোনায়। ভালো হয়েছে, পাড়ার লাভগুরু বৌদি হতে গিয়েছিল, এখন কি হলো? লাভগুরু বৌদি জেলে বসে আছো তো? যতদিন না সোনিয়ার আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন তোমাকে জেলেই থাকতে হবে। তোমার লজ্জা থাকলে তুমি আর এরকম কাজ করবে, বুঝেছো? সৌভাগ্যবশত 2-1 দিনের মধ্যেই সুমি এবং আকাশকে খুঁজে পাওয়া যায়। পুলিশ অফিসার আকাশকে গ্রেপ্তার করে আর সুমিকে তার বাবা মায়ের হাতে তুলে দেয়। পরের দিনই মোহন অনেক টাকা খরচা করে জরিমানা দিয়ে পিঙ্কিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু এতে করে পাড়ার মধ্যে পিঙ্কি এবং তার শ্বশুরবাড়ির পরিবারের মান সম্মান শেষ হয়ে যায়। তারা কাউকে মুখ দেখাতেও পারে না। এরকম ঘটনার পর থেকে পিঙ্কির খুব ভালো মতো শিক্ষা হয়ে যায়। সে আর কখনো কোনো মেয়েকে কোনো রকম খারাপ উল্টোপাল্টা কাজে উদ্বুদ্ধ করে না, বরং এখন সে সবাইকে সঠিক পরামর্শ দিয়ে থাকে। সমীর রাজপুত পরিবারের ছেলে ছিল আর সেখানে তার বাবা ঠাকুরদাদার প্রায় প্রত্যেকেরই 1-এর অধিক বিয়ে ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য করে সমীর একটি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। সমীর লন্ডনে পড়াশোনা করতে গিয়েছিল এবং সেখানে আমিশা নামের একটি মেয়েকে সে পছন্দ করে ফেলে। বিশ্বাস করো আসিমা, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। এমনকি আমি যেগুলো খেতে পছন্দ করি না, যেমন ধরো গার্লিক পাস্তা, মাশরুম, এমনকি ওয়াইনও আমি খেতে পছন্দ করি না, তাও কিন্তু আমি খেতে রাজি আছি তোমার জন্য। ছি ছি, আমি ওয়াইন খাই না। তবে যখন তুমি এত করে বলছো তাহলে আমি ভেবে দেখতে পারি, কিন্তু আমার তোমাদের এই রাজপুতদের 3-4টে করে বিয়ে একেবারেই পছন্দ না। মানে আমি অনলি 1 বউ হতে চাই। আর আমি শুনেছি তোমরা নাকি 3-4টে করে বিয়ে করো। আরে আমার মা আমার বাবা দাদারা বেশি করে বিয়ে করেছে বলে আমাকেও করতে হবে সেটা তো কথা নয়। আমি কথা দিচ্ছি, আমি শুধু একটাই, মানে শুধু তোমাকেই বিয়ে করব, প্রমিস। তোমার বিশ্বাস না হয় চলো আজকেই আমরা কোর্ট ম্যারেজ করব, তাহলে তোমার বিশ্বাসও হয়ে যাবে আর আমাদের বিয়েটাও হয়ে যাবে। এই বলে সমীর সেদিনই আমিষাকে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে নেয়। কিন্তু সমীর আমিষাকে বাড়ি নিয়ে যেতে ভয় করছিল। সে ভেবেছিল তার মা অনিন্দিতা দেবীকে আমিষার ব্যাপারে বলবে এবং বাড়ির সকলকে রাজি করানোর পরই তাকে তাদের বাড়িতে নিয়ে যাবে। এই ভেবে সে তার বাড়িতে যায়। বাবা, তুই এসেছিস? যাক, ভালোই হয়েছে। তোর বিয়ের ব্যাপারে কিছু কথা বলার ছিল, তাই তোকে এখানে আসার জন্য বলেছিলাম। হ্যাঁ মা, আমিও সেই জন্যই এসেছি। ও বাবা, ছেলে আমার বুঝদার হয়ে গেছে। আমি কিছু বলতে না বলতেই বুঝে যাচ্ছে সব। যাক, ভালোই হয়েছে। আমি আজ মেয়ের বাবাদের এখানে আসতে বলেছি। আজকে বিকালে ওরা আমাদের বাড়িতে আসছে। কি, মেয়ের বাবা? মানে আমার বিয়ে? কিন্তু মা। কোনো কিন্তু নয়, তুই আমাদের বাড়ির প্রথম ছেলে যে কিনা 25 বছর পার করে দিল আর এখনো পর্যন্ত একটা বিয়েও করলো না। না হলে আমাদের পরিবারের সবাই 15-16 বছর বয়সেই 2-3টে বিয়ে করে নেয়। যাক, ওসব বাদ দে। আজকে আমি 2টো মেয়ের বাবাকে ডেকেছি। আমার মেয়ে পছন্দ, ওদের তোকে পছন্দ হলে আজই একসঙ্গে তো 2টো বিয়ে দিয়ে দেব, না হলে আর কবে সময় পাবো বলতো? কিন্তু মা, আমি তো 2টো বিয়ে করতে চাই না। আগে থেকেই আমি আসিমা নামের একটা মেয়েকে বিয়ে করে নিয়েছি, আর আমি এটা বলবো বলেই এসেছিলাম। ও, তাহলে তুইও তোর পূর্বপুরুষদের মতোই হয়েছিস? বাহ, ভালো ভালো, এতে আমার কোনো সমস্যা নেই। তুই বরং ওকেও নিয়ে চলে আয়। মা, সেটা হয় না।
একটা ছেলের 3টে বউ, আর ওরা 3 সতীন থাকবে কিভাবে? তারপর একই সঙ্গে ওদের 3জনকে আমার সঙ্গে থাকতে হবে, একই রান্নাঘরে রান্না করতে হবে, এটা কি করে সম্ভব? আরে রান্নাঘর একটা তাতে কি হয়েছে? থাকার ঘর তো একটা নয়, আর রান্নাঘরে তো ওরা আর থাকতে যাবে না। তাহলে তুই রান্নাঘর নিয়ে এত মাতামাতি করছিস কেন? আমি তো ভেবেই পাচ্ছি না সেটা। দেখ বাবা, একটা কথা ভালো করে শুনে নে, আমি হাসছি বলে যেন ইয়ার্কি মনে করিস না তুই। আমি ওদেরকে কথা দিয়ে ফেলেছি, আর তুই তো জানিস যে আমি এক কথার মানুষ। অনিন্দিতা দেবীর মুখে এরকম কথা শুনে সমীরের আর কিছু করার ছিল না, কারণ সে তার বাড়ির পরিস্থিতি ভালো করেই জানতো। 2 মেয়ে কারিনা এবং মালবিকার বাবা সমীরকে দেখতে সেখানে আসে এবং তাদের সমীরকে দেখে পছন্দ হয়ে যায়। সমীরের একাধিক বিয়ে নিয়েও তাদের কোনো আপত্তি ছিল না। শেষ পর্যন্ত সমীরের অনিচ্ছা সত্ত্বেও তার 3টে বিয়ে হয়ে যায়। বিয়ের পর সমীর তার মায়ের কথা অনুযায়ী আমিষাকেও তাদের বাড়িতে নিয়ে আসে। এখন তার 3 বউ আমিষা, কারিনা এবং মালবিকা একে অপরের সতীন ছিল এবং তারা এটা মেনেও নিয়েছিল। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। তাদের সবকিছু ঠিকঠাক থাকলেও তারা আলাদা আলাদা পরিবেশ থেকে এসেছিল, তাই তাদের পছন্দ আলাদা আলাদা ছিল। একদিন, এই তো আমার 3 বৌমা কত সুন্দর 3 বোনের মতো দিন কাটাচ্ছে। সমীর শুধু শুধু তোমাদেরকে নিয়ে চিন্তা করছিল। আচ্ছা ওসব বাদ দাও, আজকে আমার জন্য তোমাদের পছন্দ মতো খাবার বানিয়ে নিয়ে এসো। অনিন্দিতা দেবীর কথা শুনে সকলেই যে যার প্রিয় খাবারের কথা মনে করতে থাকে। যাদের মধ্যে সব থেকে বড় বউ অর্থাৎ আমিষার প্রিয় খাবার ছিল ইটালিয়ান গার্লিক পাস্তা। ছোট বৌমা মালবিকা বাঙালি মাছ ভাত খেতে পছন্দ করত। সেখানে মেজ বউ কারিনা একটু আলাদাই ছিল, সে বাঙালি হলেও সাউথ ইন্ডিয়ান ইডলি ধোসা খেতে পছন্দ করত। এগুলো মনে করতে করতে তারা 3 জনের রান্নাঘরে গিয়ে উপস্থিত হয় এবং একে অপরের পছন্দের খাবারের নাম বলে। তুই একটু চুপ কর মালবিকা, তোর পিওর বাঙালি চিন্তাধারার মাছ ভাত এখন আর কেউ পছন্দ করে না। এখন সবাই একটু আধুনিক খাবার, মানে এই যে ধর ইডলি ধোসা এসব খেতে পছন্দ করে। এগুলো সাম্বার আর চাটনি দিয়ে খেতে যা ভালো লাগে না, কি বলবো। তুইও চুপ করলে ভালো হয়, কারণ তোর ওই সাউথ ইন্ডিয়ান ভয়ঙ্কর নামের ইডলি ধোসা সাম্বার এই খাবারগুলোকে আধুনিক বলে না, বুঝেছিস? ওগুলোকে ভয়ঙ্কর খাবার বলে। ওগুলো খাওয়া তো দূরের কথা, নাম শুনলেই ভয় পেয়ে যায়। খাবারের নাম শুনলে মনে হবে কোথাও যেন যুদ্ধ বেঁধে গেছে। এই তুই একটু চুপ কর তো। আমাদের খাবারের নাম তো তবুও লোকে শুনেছে, কিন্তু তোর গার্লিক পাস্তা এটা কোনো খাবার নাকি? পাস্তা তো আমাদের এখানকার কুকুরের নাম। আমাদের বাড়িতেও একটা পাস্তা নামের কুকুর ছিল। এটা শোনা মাত্রই আমিষা কারিনার উপরে খুব রেগে যায়। সে কারিনাকে মারতে শুরু করে দেয়। কারিনাও চুপ থাকে না, সে আমিষের উপরে হাত তোলে। এদিকে মালবিকাকেও তার খাবারের বিষয়ে উল্টোপাল্টা বললে সেও ঝগড়া করতে শুরু করে। এভাবেই বেশ কিছুক্ষণ রান্নাঘরের মধ্যে চেঁচামেচি চলতে থাকে। তাদের চেঁচামেচির আওয়াজ শুনে অনিন্দিতা দেবী সেখানে আসে এবং সবকিছু শোনার পর বলে, তো এতে ঝগড়া ঝামেলা করার কি আছে? ঝামেলা না করে 3 জন এক এক করে খাবারগুলো তৈরি করতেই তো পারো, আর সবার পছন্দ আলাদা তো হতেই পারে। কিন্তু সেটা কিভাবে করব? রান্নাঘরে ওভেন তো একটাই, যা তৈরি করব সবাইকে একই তো তৈরি করতে হবে। আর তোর কথা অনুযায়ী আমরা ইটালিয়ান খাবার তৈরি করতে করতে ইটালিতে গিয়ে ওগুলো কিনে নিয়ে আসি, তাই তো? আমার তো ভেবেই হাসি পাচ্ছে। মা, ওদের কথা বাদ দিন, আমি আপনার জন্য মাছ ভাত বানিয়ে নিয়ে আসছি, আপনি আমাকে কিছু সময় দিন। এই তুই একটু চুপ কর, এখানে সবাই তোর মতো ওল্ড মডেলিস্ট নয়। আমাদের এখানে সবকিছু পাওয়া যায়। আর তোর মাছ ভাত তোর কাছেই রাখ, আর ওটা দুপুরের খাবার। এখন সকাল, মানে টিফিন টাইম। এখন আবার যেন বলিস না যে বাঙালিদের মতো মাকেও সকালে পান্তা ভাত খাওয়ানো হবে। চুপ করো তোমরা, তোমাদের কাউকেই কিছু আমাদের জন্য তৈরি করতে হবে না। আমার খাবার আমি নিজেই বানিয়ে নিচ্ছি। তোমাদের ভরসায় থাকলে আমি বোধহয় শুকিয়েই মারা যাব। ভেবেছিলাম 3টে বৌমা এসে আমার খেয়াল রাখবে, আমার যা ইচ্ছা হবে সেটাই বানিয়ে দেবে, কিন্তু এখন তো দেখছি এরা নিজেদের খাবারই তৈরি করতে পারে না। এই বলে অনিন্দিতা দেবী রাগ দেখিয়ে নিজের খাবার নিজেই বানিয়ে নেয়। এদিকে তারা 3 বৌমা রান্না না করে যে যার খাবার অর্ডার করে দেয়। এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। এসব কিছুর ব্যাপারে সমীর কিছুই জানতো না, আর অনিন্দিতা দেবী তাকে কিছু বলতেও পারতো না, কারণ সে নিজেই সমীরকে 3টে বউ নিয়ে আসার কথা বলেছিল। আরো কয়েকদিন কেটে যায়। একদিন সমীর বাড়িতেই ছিল,
আর সেই দিন সমীর বাড়িতে থাকবে জেনে তারা তিন বউ অনেক সকাল সকাল উঠে খাবার তৈরি করা শুরু করে। সমীর আমাকে খুব ভালোবাসে। আমার তো সেদিনের কথা এখনো মনে আছে যে আমার জন্য ওয়াইন খেতেও রাজি ছিল। আজ আমার পছন্দের গার্লিক পাস্তা পরচিনি মাশরুম খেতেও খুব পছন্দ করবে। আর আজকে আমি শুধু সমীরকেই নয়, মাকেও আমার তৈরি খাবার খাইয়ে বুঝিয়ে দেব যে আমার খাবার কতটা সুস্বাদু। আর কাল থেকে রান্নাঘরের দায়িত্ব আমার হাতেই থাকবে। প্রয়োজনে আজ আমি বাইরে উনুন ধরিয়ে মাছ ভাত রান্না করে এদেরকে খাওয়াবো। এরা বাঙালি হয়েও বাঙালির আদর্শকে ভুলে গেছে। আর আমার বিশ্বাস মাছ ভাত খাওয়ার পর এদের ভুল নিশ্চয়ই ভাঙবে। আর তখন থেকে আমি হয়ে উঠবো এই বাড়ির সেরা বউ। না, আমাকে বসে থাকলে চলবে না। আজকে নিশ্চয়ই ওরা সমীরের মন জেতার জন্য ওদের পছন্দের খাবার তৈরি করার চেষ্টা করবে। তার থেকে ভালো আমি ইডলি, ধোসা আর সাম্বার বানিয়ে ফেলি, যেগুলো বানাতে আমার বেশি সময়ও লাগবে না। সমীরকে আমি সবার থেকে আগে খাইয়ে ওকে ইমপ্রেস করে দেব। এই ভেবে তারা তিন বউ কেউ কাউকে না জানিয়ে তাড়াতাড়ি করে রান্না করা শুরু করে দেয়। কেউ যাতে জানতে না পারে তারা তিনজনেই লুকিয়ে লুকিয়ে বাড়ির বাইরে উনুন নিয়ে রান্না করা শুরু করে। তারা তিনজনে একই সঙ্গে সমীরকে খাবার খেতে দেয়। একই সঙ্গে আলাদা আলাদা রকমের খাবার সমীরকে দিলে সে অবাক হয়ে যায়। আরে আরে এগুলো কি? আর একসঙ্গে এত খাবার আমি খাবো কিভাবে? এগুলো এক একদিন করে আলাদা আলাদা দিতে পারতে তো। আর তাছাড়া এরকম মিক্স খাবার খেলে তো মানুষের ডিহাইড্রেশন হয়ে যাবে। কারোর খাবার খাও আর না খাও, আমার খাবার কিন্তু তোমাকে খেতেই হবে। আমি তোমার বড় বউ, তাও আবার তোমার নিজের পছন্দ করা। ও, তাহলে কি আমরা নিজে থেকে বাড়িতে উঠে এসেছিলাম নাকি যে এখন তোমার পছন্দ আমার পছন্দ হচ্ছে? আমাদেরকে মা নিজে গিয়ে পছন্দ করে নিয়ে এসেছেন, আর সেটা সবাই জানে। কি হলো মা, আপনি কিছু বলুন। আমার আর কিছু বলার নেই রে বাবা। আমারই ভুল হয়েছিল যে তোর তিনটে বিয়ে দিয়েছিলাম, যার জন্য প্রতিদিনই আমাকে নিজে রান্না করে খেতে হয়। আমি যদি সেদিন তোর কথা শুনতাম তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। সমীর খুবই বুদ্ধিমান ছেলে ছিল। সে অনিন্দিতা দেবীর কথা শুনে আসল ব্যাপারটি বুঝতে পারে। সে তার তিন বউয়ের খাবারই একটু একটু করে খায় এবং সবাইকে ভালো হয়েছে বলে জানায়। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। সমীর ভেবেছিল তারা হয়তো একদিন বুঝে যাবে এবং সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু সমীর তার তিন বউকে কোনো মতেই বোঝাতে পারছিল না। সমীর একদিন একটি বুদ্ধি আটে। শুনছো আসিমা, কারিনা, মালবিকা, আজ তোমাদের বাবারা আমাদের বাড়িতে আসবেন। আর ওনারা বলেছেন আজকের দিনটা থেকে কাল বাড়ি যাবেন। কি বাবা আসবেন? এটা তো খুব ভালো খবর। এই সমীর, তুমি বাজারে যাও না, আর কিছু ইলিশ মাছ, মাংস আর বিরিয়ানি চাল নিয়ে এসো না। তাহলে দুপুরে বিরিয়ানি আর রাতে বেগুন আর ইলিশ মাছ রান্না করব। বাবা ইলিশ মাছ খেতে খুব পছন্দ করেন। হ্যাঁ, আমার বাবা বিরিয়ানি তেমন পছন্দ না করলেও ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে। তুমি একটু বেশি করে ইলিশ মাছ নিয়ে এসো, কেমন? হ্যাঁ, তা তো নিয়ে আসবই। আর মালবিকা, তাহলে তোমার বাবা ইলিশ মাছ খেতে পছন্দ করেন, তাই তো? হ্যাঁ, এতে বলার কি আছে? বাঙালিদের মাছ তো পছন্দ হবে, এটা তো আমি আগে থেকেই বলি। তুমি ঠিকই বলেছো, সবারই কিছু না কিছু খাবার পছন্দের থাকেই। এই যেমন ধরো তোমাদের তিনজনেরই বাবা ইলিশ মাছ খেতে পছন্দ করেন, তাই বললে অন্য খাবারও অপছন্দ এটা তো নয়। আমি তোমাদের এটা বোঝানোর জন্যই বললাম। তোমাদের পছন্দের খাবারকে আমি অস্বীকার করছি না, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সবার মধ্যে কিছু একটা কমন থেকেই যেতে পারে, তাতে অসুবিধা কি? তাই বলে সকালে মাছ ভাত আর দুপুরে পান্তা তো নয়। হ্যাঁ বৌমা, আমরা তোমাদের খাবারকে অপছন্দ করি না, কিন্তু সেগুলো মাঝে মধ্যে সময় সময় ভালো লাগে। আর নিয়ম অনুযায়ী সবাই মিলে প্রতিদিন খাবার তৈরি করলে দেখবে তোমাদের মধ্যে আর কোনো ঝামেলাও থাকবে না। এটা শোনার পর তারা তিন বউ তাদের নিজেদের ভুল বুঝতে পারে। তারপর থেকে তারা তিনজনে মিলেমিশে একই রান্নাঘরে খাবার তৈরি করত। মাঝে মধ্যে তাদের পছন্দের খাবারও বানাতো। এটা দেখে অনিন্দিতা দেবী ও সমীর খুব খুশি ছিল। আর এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।